Once again, welcome to all of you with another topic, Shishunak dynasty and Nanda dynasty. And this is the second historical dynasty. আমরা প্রথম ডাইনেস্টি পড়েছিলাম হরিয়াঙ্কা ডাইনেস্টি আর হরজঙ্ক ডাইনেস্টি, অ্যান্ড দেন লাস্ট রুলার ছিল কে নাগ দশক, তাকে মারার করে শিশুনাক এসেছিল সিংহাসনে। শিশুনাক ডাইনেস্টির টাইম পিরিয়ড 430 থেকে 364। দেখো আবার কোনো কোনো বইতে অন্যরকম পেতে পারো, তো ম্যাক্সিমাম বইগুলো যেগুলোতে দেওয়া রয়েছে আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি। সো শিশুনাক ডাইনেস্টির মধ্যে আমরা শুধু দুটো ইনফরমেশান দেখব, দুটো মিনস দুটো রাজার সম্বন্ধে পড়বো, দুটো রাজার সম্বন্ধেই একটা দুটো ইনফরমেশান, দ্যাটস ইট। অ্যান্ড নন্দ ডাইনেস্টি গিয়েও সিমিলারলি তেমন বেশি কিছু আমরা পড়বো না, যেগুলো আমাদের পরীক্ষাতে এসে থাকে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সো শিশুনাক ডাইনেস্টির ফাউন্ডার শিশুনাক নিজেই, যার নাম অনুসারে আমাদের শিশুনাক ডাইনেস্টি নাম চলছে আমাদের। এবং এর সময় মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা ঘটেছিল, হি ক্যাপচার বিজি ক্যাপচার করে এবং সেটাকে ক্যাপিটালে ট্রান্সফার করা হয়। ওকে, ক্যাপিটাল অর্থাৎ এরপর থেকে ক্যাপিটাল চলবে, বাট এগেইন এরপরে যখন কালাশক আসবে তার সময় আবার গিয়ে ক্যাপিটাল চেঞ্জ হবে। শুধু এর সময় একটাই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে ক্যাপিটাল ট্রান্সফার। অর্থাৎ ক্যাপিটাল কোথায় ছিল এতদিন পর্যন্ত? পাটলিপুত্র শহর কে সৃষ্টি করেছিল? উদয়ন। আশা করি এর আগের ভিডিওতে সবাই মনে আছে। এবং এই বৈশালী থেকে পাটলিপুত্র পরের রাজা এসে ট্রান্সফার করবে। ওকে, সো এর সময় দুটো ইম্পর্টেন্ট আমরা মনে রাখবো। ফার্স্ট হচ্ছে ফাউন্ডার, সেকেন্ড ক্যাপিটাল ট্রান্সফার। নেক্সট রাজা কালাশক অর্থাৎ এই বংশের শেষ রাজা। কোথাও কোথাও বলা রয়েছে যে এই বংশে হয়তো আরও কিছু রাজা ছিল যাদের নাম আমরা তেমন জায়গাতে পাইনি, পরীক্ষাতেও খুব একটা আসবে না, চাপ নেই। সো এর সময় কী কী ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে? এর সময় একে তো এর শেষ রাজা, এবং এর সময় সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলিং হয়েছিল। বুদ্ধিজম পড়াতে গিয়ে তোমাদের ডিটেলস বলেছিলাম, টোটাল 4টা কাউন্সিলিং হয়েছিল, 4টের মধ্যে কোথায় কোনটা হয়েছে, কার সময়, সেগুলো তোমরা একবার দেখে নেবে। তবু আমি বলে দিচ্ছি, এটা ডেফিনেটলি কালাশকের সময় কোথায় ছিল? বৈশালীতে হওয়ার পরে আবার ক্যাপিটাল ট্রান্সফার করে দেবে। ওকে, আর প্রেসিডেন্ট কে ছিল? সভাকামী। ওকে, দেন ক্যাপিটাল ট্রান্সফার বললাম একটু আগে, বৈশালী থেকে পাটলিপুত্র চলে যাবে, এরপর থেকে পাটলিপুত্রেই মোস্টলি থাকার চেষ্টা করবে। এবং একে আরেকটা নামে আমরা চিনে থাকি, দ্যাট ইজ কাকবর্ণ। কোথাও হয়তো তোমরা পাবে কালাশক, আবার কোথাও কাকবর্ণ, তো একই ব্যক্তির কথাই বলছি আমরা, সো ডোন্ট ওয়ারি। এবং লাস্ট পয়েন্ট, কালাশক ওয়াজ কিল্ড বাই হিজ ওয়াইফস প্যারামোর শব্দের অর্থ বেসিক্যালি বয়ফ্রেন্ড বলতে পারো, বাট এখানে অর্থটা হচ্ছে ইলিগাল বয়ফ্রেন্ড। ইলিগাল মিন্স, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, অর্থাৎ বিয়ের পর অবৈধ সম্পর্ক যেটা হয়, দ্যাট ইজ কল্ড ইলিগাল প্যারামোর আর ইলিগাল বয়ফ্রেন্ড। সো সে এসে একে মার্ডার করবে, অর্থাৎ এর হাজব্যান্ডকে মার্ডার করে অর্থাৎ কালাশককে মার্ডার করে সিংহাসন বলবে। সেই ব্যক্তিকে মহাপদ্মনন্দ, এবং এই মহাপদ্মনন্দ নন্দ ডাইনেস্টি চালু করবে। দেন চলে আসি আমরা নন্দ ডাইনেস্টি টাইম পিরিয়ড যদি বলি 364 থেকে 324। আবার কোথাও আগেই বলেছি, প্রত্যেক বইয়ে একরকম পাবে না, মোস্টলি অপশানের উপর ডিপেন্ড করবে। তো ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেড টাইম টেবিলগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। ওকে, ফার্স্ট বললাম ফাউন্ডার, এবং কোথাও এটাকে গ্রেটেস্ট রুলারও বলে থাকি আমরা। মহাপদ্মনন্দ ফাউন্ডার অ্যান্ড গ্রেটেস্ট রুলার অফ দিস ডাইনেস্টি। এপিথেট, ইন্টারেস্টিং ফিচার্স একটা। এপিথেট এবং টাইটেলের মধ্যে পার্থক্য কী? টাইটেল উপাধি, এপিথেট এটাও উপাধি, বাট এটা খেতাব বলতে পারি, উপাধি এক্স্যাক্টলি না, খেতাব কেউ দিয়ে থাকবে ডেফিনেটলি, কোনো হিস্ট্রিক্যাল বেসিসে কেউ কোনো হিস্টোরিয়ান দিতে পারে কিংবা অন্য কেউ দিতে পারে, টাইটেল নিজেও নিতে পারি। ওকে, তো বলা হচ্ছে এপিথেট ফার্স্ট হিস্ট্রিক্যাল কিং অফ নর্থ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। ফার্স্ট হিস্ট্রিক্যাল কিং, এখানে একটু কনফিউশন হতে পারে, কে বলেছে? হেমচন্দ্র রায়চৌধুরী। এবং আরও একটা কোশ্চেন পাবো, ফার্স্ট হিস্ট্রিক্যাল সভারেন কিং অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, সেই ব্যক্তি চন্দ্রগুপ্ত মৌর্য। এর পরের মৌর্য ডাইনেস্টি পড়া থেকে সেটা বলবো। আর সেটাও বলেছে হেমচন্দ্র রায়চৌধুরী, একই ঐতিহাসিক, দুজনকে দু নামে ব্যাখ্যা করেছে। অর্থাৎ যদি বলা হয় ফার্স্ট হিস্ট্রিক্যাল কিং কে ছিল, তাহলে হবে মহাপদ্মনন্দ। এবং যদি বলা হয় ফার্স্ট হিস্ট্রিক্যাল কিং সভারেন কিং ডেফিনেটলি, তাহলে হবে সেটা চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, আই হোপ ক্লিয়ার। দেন চলে আসি ক্যাপিটাল ছিল পাটলিপুত্রকে কেন্দ্র করেই সব কিছু দেখবো আমরা এরপরে। অ্যান্ড দেন এর টাইটেল ছিল বেশ কিছু, তার মধ্যে প্রথম একরাট অর্থাৎ মিনিং ওয়ারিয়ার, যোদ্ধা যাকে বলি আমরা। দেন সেকেন্ড পরশুরাম, এখান থেকে একটা হিস্ট্রিক্যাল কথা তোমাদের বলে রাখি, আর মাইথোলজিক্যাল টার্ম। পরশুরামকে আমরা অনেকেই জেনে থাকি ওয়ান অফ দ্য ইনকার্নেশন অফ বিষ্ণুর যে 10টা অবতারের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা অবতার ছিল পরশুরাম।
এই পরশুরামের ইতিহাসে এখানে তুলনা কেন করা হয়েছে মহাপদ্মনন্দের সাথে? দেখো, পরশুরামও ছিল ওয়ান অফ দ্য এগ্রেসিভ টাইপ অফ পার্সন। এগ্রেসিভ ইন দ্য সেন্স ক্ষত্রিয়দের বলা হয় কয়েক পিঁড়ি ক্ষত্রিয়দের ধ্বংস করে দিয়েছিল। তার কারণ ছিল তার পিতার হত্যা। তার পিতাকে কোনো এক ক্ষত্রিয় রাজা মেরে ফেলা হবে, আমি ভগবান পরশুরামের কথা বলছি, এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য কয়েক জেনারেশন মানে উধাও করে দেবে হিস্ট্রি থেকে। হিস্ট্রি মিন জেনারেশন টু জেনারেশন মার্ডার করে দেবে একাই, এবং এতটাই এগ্রেসিভ ছিল, এবং তার সাথে একে তুলনা করা হয়েছে। ওকে, সেকেন্ড পরশুরাম সম্বন্ধে আরও অনেক হিস্ট্রি আমি সাধারণত ক্লাসে বলে থাকি, বাট আপাতত এইটুকুই জেনে রাখো, ওয়ান অফ দ্য ইনকার্নেশন অফ বিষ্ণু যে পরশুরাম, তার সাথে তুলনা করা হয়েছে, এবং তার নেচারের সাথে একেও সিমিলারভাবে বলা হয়েছে। এবং সেটাকে কেন্দ্র করেই আমরা অনেক ম্যাথোলজিক্যাল হিস্ট্রি এবং জিওগ্রাফিক্যাল হিস্ট্রি পেয়ে থাকবো কেরালার ক্ষেত্রে। কেরালার ক্ষেত্রে গিয়ে কেরালার সাইডে যে এখন আমরা লাক্ষাদ্বীপ পেয়ে থাকি, বলা হয় সেখানে পরশুরামের হাত রয়েছে, ম্যাথোলজিক্যাল ভিউ। কীভাবে কী সেটা আমি পরে অন্য সময় বলবো। দেন সর্বক্ষত্রিয় নায়ক, অ্যাকচুয়ালি বেসিক্যালি বলা হয় সর্বক্ষত্রিয় নায়ক, মানে ক্ষত্রিয়দের অর্থাৎ ক্ষত্রিয়দের ধ্বংস করে দিয়েছিল বলেই সর্বক্ষত্রিয়, অর্থাৎ এই একই টার্ম দুর্ভাবে বলা হয়েছে। পরশুরাম যেমন সব ধরনের ক্ষত্রিয়কে ধ্বংস করে দিয়েছিল, যে কারণে একে বলা হয়েছিল সর্বক্ষত্রিয় ধ্বংসাত্মক ব্যক্তি, অর্থাৎ ক্ষত্রিয়দের ধ্বংস করেছিল। একটাই ওয়ার্ড ভেঙে দুভাবে বলা হয়েছে এখানে। অর্থাৎ মহাপদ্মনন্দকে তিনটে টাইটেল হিসাবে জানি, একরাট যার নাম যেটা ছিল ওরিয়ার, সেকেন্ড পরশুরাম, অ্যান্ড সর্বক্ষত্রিয় নায়ক। দেন হি ওয়াজ দ্য ফলোয়ার অফ জৈনিজম। মোস্ট ইম্পর্টেন্ট, সব রাজার ক্ষেত্রেই আমরা এই একটা দুটো টার্ম পাবো ঠিকই, এটাকে স্কিপ করলে চলবে না। কে কোন রাজা কোন ধর্মের ফলোয়ার ছিল, ডেফিনেটলি একটা কোশ্চেন বারবার পাবে যে বুদ্ধিজম যখনই দেখবে, যে আমরা জানবো হয়তো সব অলমোস্ট ম্যাক্সিমাম রাজাই বুদ্ধিজমের ফলোয়ার ছিল। আবার কখনও কোশ্চেন হয় যে বুদ্ধিজমের মহায়ান বুদ্ধিজম আর হিনয়ান বুদ্ধিজম এর মধ্যে কোনটার ফলোয়ার ছিল, তো ম্যাক্সিমাম রাজাই মহায়ান বুদ্ধিস্টের ফলোয়ার ছিল। ওকে, এটা শুধু মাথায় রাখবে, ম্যাক্সিমাম 99% রাজার ক্ষেত্রে তাই ঘটে। যদি 1% সেটা একটু ডিফারেন্ট হবে, সেটা এত কিছু ভাবার কিছু নেই। সো হি কনকার্ড কলিঙ্গ, কলিঙ্গ কনকার করেছিল, এবং তারও এভিডেন্স আমরা জৈনিজমের কিছু গ্রন্থে পেয়েছি, এবং পুরাণেও সেই মেনশনগুলো রয়েছে, অর্থাৎ মহাপদ্মনন্দের কথাই বলছি আমি। অ্যাকর্ডিং টু পুরাণ হি ওয়াজ নোন অ্যাজ উগ্রসেনা, পুরাণে এবং এর কথাও মেনশন রয়েছে উগ্রসেনা। ইভেন কোশ্চেন এভাবেও হতে পারে যে উগ্রসেনা মহাপদ্মনন্দের টাইটেল, সেটা কোন বইয়ে মেনশন করা হয়েছে, দ্যাট ইজ পুরাণে মেনশন করা আছে সেই কথাটা। ওকে, অর্থাৎ চারটে টাইটেল পেয়ে গেলাম তাহলে। দ্য নেক্সট ধনানন্দ, ধনানন্দ অর্থাৎ যার ধনের প্রতি লোভ, আনন্দ, ধনকে আনন্দ হিসাবে দেখে, অর্থাৎ যার কাছে ধন সম্পদটাই সবচেয়ে শ্রেষ্ঠ, এবং যে কারণে একে কুবেরের সাথেও তুলনা করা হয়। কুবের কে ছিল? ধন সম্পদের দেবতা, গড অফ ওয়েলথ যাকে আমরা তুলনা করে থাকি। এর কাছে এত সম্পদ ছিল, বলা হয় গোটা বিশ্বকে কিনে নেওয়ার ক্ষমতা ছিল, অর্থাৎ বিশ্ব মিন্স ইন দ্য সেন্স যত এরিয়া ছিল ভারতবর্ষের আশেপাশে সব কিছু কিনে নেওয়ার ক্ষমতা, এত ধন সম্পদ এর কাছে ছিল। তারপরেও এর মধ্যে লোভ লালসা কখনোই কমেনি। ইভেন এর আমলে জনগণ সবচেয়ে বেশি বাজে অবস্থায় ছিল এবং করুণ সিচুয়েশনে ছিল, এবং এই সিচুয়েশনকে উদ্ধার করার জন্য পরবর্তীকালে হেল্প করবে কে? এই বিশেষ করে মগধ এরিয়াকে, দ্যাট ইজ কৌটিল্য। এবং এই কৌটিল্যর কাহিনী অবশ্যই ডেফিনেটলি নেক্সট ভিডিওতে বলবো, সেটা মৌর্য ডাইনেস্টির সময়। ধনানন্দ ছিল এই বংশের লাস্ট রুলার। এবার যদি বলি কত নম্বর, কোথাও কোথাও বলা রয়েছে যে মহাপদ্মনন্দের ভাই ছিল ধনানন্দ, আবার কোথাও কোথাও বলা রয়েছে মহাপদ্মনন্দের ছেলে ছিল ধনানন্দ, বাট বেসিক্যালি 9তম রাজা ছিল ধনানন্দ এই বংশের, 9তম রাজা কোথাও কোথাও মেনশন করা রয়েছে। সো সেটা নয়, জাস্ট লাস্ট রুলার ধনানন্দ সেটা জানলেই হবে, তার বাইরে খুব একটা কিছু প্রয়োজন নেই। তারপরে কিছু টাইটেল যেগুলো পরীক্ষায় রেগুলারলি এসেছে, সেগুলো যেমন ভায়োলেন্ট কিং, অ্যাগ্রেমিস টাইরেন্ট, সবগুলোর মিনিং কিন্তু একই, সবগুলোর মিনিংই বোঝাচ্ছে নিষ্ঠুর কিং। নিষ্ঠুর তার কারণ এখনই বললাম, অত্যাচারিত কিং ছিল, প্রজাদের প্রতি কখনও দয়া মায়া কিছুই ছিল না, ট্যাক্স বসিয়ে দিত হাই রেটে, এবং যে দিতে পারবে না ট্যাক্স তার কাছেও আদায় করা হতো জোর করে। এবং এই জিনিসগুলো দেখেই কৌটিল্য প্রতিজ্ঞা করেছিল যে একে অ্যাটলিস্ট মগধ থেকে তাড়াতে হবে। কেন তাড়াতে হবে, কীভাবে, আরও হিস্ট্রিক্যাল বিষয় রয়েছে, আমি এইখানে সেটাকে কভার করছি না। ওকে, দেন চলে আসি টাইটেলের পরে। হি ইম্পোজ হাই রেভিনিউ ট্যাক্স ওভার দ্য পিপল অফ মগধ, যেটা বললাম মগধের পিপলদের ওপরে, মগধের জনগণদের উপরে হাই ট্যাক্স বসিয়েছিল। দেন এরই সময় ভারতবর্ষে মহান রাজা যে এসেছিল তার নাম আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার দ্য গ্রেট এর সময় ভারতবর্ষে প্রবেশ করেছিল। সবই
অনেকে জেনে থাকবে ভারতবর্ষে যত ফরেন অ্যাটাক হয়েছে কোন দিক দিয়ে এসেছে, খাইবার গিরিপথ দিয়ে। এর আগেই বলেছি, এর আগের ভিডিওতে বলেছি, ফার্স্ট যদি ফরেন ইনভেডার হয় দেন পার্সি, এবং আলেকজান্ডার পার্সি নয়, কিন্তু আলেকজান্ডার কে ছিল গ্রিস প্রদেশের। তো আলেকজান্ডার এসে ভারতবর্ষে কতদিন থাকবে? 19 মাস। এই আলেকজান্ডার রিলেটেড কিছু কথা বলতে গিয়ে অবশ্যই বলতে হয়, আলেকজান্ডার শব্দের আগে আলেকজান্ডার দি গ্রেট শব্দটা ইউজ হয়। ভারতবর্ষে এমন আরও দুজন রাজা আছে যেই সব রাজার নামের আগে গ্রেট শব্দটা আমরা ইউজ করে থাকি। যেমন ফার্স্ট অশিক্ষিত রাজা অশোকা দ্য গ্রেট, দেন এগেইন অশিক্ষিত রাজা আকবর দি গ্রেট। দুজনে অশিক্ষিত, দুজনেই গ্রেট। বাকি যত শিক্ষিত ব্যক্তি পাবে, শিক্ষিত রাজা, শিক্ষিতের মধ্যে কে পাবে? ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট পার্সন, বাবরও পাবে, শিক্ষিত ব্যক্তি, কিন্তু তার নামের আগে কোনো গ্রেট নেই। জাহাঙ্গীর শিক্ষিত বাট কোনো গ্রেটনেস নেই। অরঙ্গজেব শিক্ষিত বাট নো গ্রেটনেস। সেটাই বলা হয় ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতে যত ক্ষতি হয়, যত ডিস্ট্রাকশান হয়েছে অশিক্ষিতর তরফ থেকে, তার থেকে বেশি ক্ষতি হয়েছে শিক্ষিতর তরফ থেকে। অর্থাৎ অশিক্ষিতদের দ্বারা যতটা ক্ষতি না হয় মানুষ, তার থেকে বেশি ক্ষতি হয় শিক্ষিতর দ্বারা, শিক্ষিত ব্যক্তিদের দ্বারা। ওকে, সো চলে আসবো আলেকজান্ডার সম্বন্ধে লিটল ইনফরমেশান, যেগুলো তোমাদের পরীক্ষায় রেগুলারলি আসে। আলেকজান্ডার কেম ইন টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ ধনানন্দ। ধনানন্দের সময় ভারতবর্ষে প্রবেশ করেছিল। কেন এসেছিল, কোন দিক দিয়ে এসেছিল, ফার্স্ট যখন এসেছে, সেগুলো পয়েন্ট ওয়াইজ আমি দিয়ে দিয়েছি, অসুবিধা হবে না। হ্যাঁ, এখানে বলেছি আমি যে 326, আবার কোথাও 327, অ্যাকচুয়ালি 387 আসবে, 326-এ কিছু কিছু বইয়ে মেনশন করা রয়েছে। 19 মাস থাকবে, তারপরে বিদায় নেবে। ওভারঅল গিয়ে ম্যাক্সিমাম বইগুলো 387 পাবে। আবার যখন অপশান না থাকবে 26-এ কোথাও কোথাও নিয়ে থাকে। সো সেভারাল, মানে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে আমাকে দেখিয়েছে। আমাকে মিন্স আমি দেখেছি যেগুলো বইয়ে, যতগুলোতে মানে প্রত্যেকটা বই আমি একই পাইনি, কোথাও মানে ডিফারেন্টভাবে পাবে। এনিওয়ে, তো হি ওয়াজ কল্ড অ্যাজ সিকান্দার। সিকান্দার কেন বলা হয়? অ্যাকচুয়ালি পার্সিয়ান পিপুল কুড নট প্রনাউন্স আলেকজান্ডার। আলেকজান্ডার শব্দটা পার্সিয়ানরা প্রনাউন্স করতে পারতো না, পার্সিয়ান স্পেলিং ভুল আছে। সো সেখানে আলেকজান্ডারকে সিকান্দার হিসেবে প্রনাউন্স করতো, সে কারণে আলেকজান্ডারের নাম হয়ে গেছে সিকান্দার। এবং দেখো, আলেকজান্ডারের স্বপ্ন ছিল গোটা বিশ্বকে জয় করা। আলেকজান্ডারের স্বপ্ন গোটা বিশ্বকে জয় করা ছিল, এবং এই রকম স্বপ্ন আরও একজন দেখেছিল, যাকে আমরা বলি সেকেন্ড আলেকজান্ডার। সেকেন্ড আলেকজান্ডার কে ছিল? আলাউদ্দিন খলজি। তার কারণ তারও স্বপ্ন ছিল গোটা বিশ্বকে জয় করবে। দেখবে তাকে আমরা সেকেন্ড আলেকজান্ডার বলি, এবং তাকে আমরা সিকান্দারও বলি। আলাউদ্দিন খলজির সময় গিয়ে আমরা ডিটেলস দেখব। সো নেক্সট, রুলার অফ তাকশিরা অম্বি সারেন্ডার ইন ফ্রন্ট অফ আলেকজান্ডার। আলেকজান্ডারের কাছে প্রথম ব্যক্তি, ভারতের প্রথম রাজা যে বশ্যতা স্বীকার করবে, অর্থাৎ হার মেনে যাবে। আর কথা বানায় ভারতবর্ষের প্রথম বিশ্বাসঘাতক রাজা, যার নাম অম্বি। বিশ্বাসঘাতক ইন দ্য সেন্স, যেহেতু কোথাও মেনশন রয়েছে যে অম্বিকে যখন অ্যাটাক করে তখন এই অম্বি আলেকজান্ডারকে সাহস জুগিয়েছিল পোরাসের সঙ্গে যুদ্ধ করার। পরবর্তীকালে আমরা সামনে গিয়ে পাবো, যদি বলা হয় ফার্স্ট ব্রেভেস্ট কিং ইন ফ্রন্ট অফ আলেকজান্ডার, যেটা আলেকজান্ডার মেনশন করেছে ভারতবর্ষের ব্রেভেস্ট কিং, পোরাসের কথা। এবং পোরাস রিলেটেড কিছু সিরিয়ালও চলছে, তোমরা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে। টিভি সিরিয়ালে তো হয়তো 200-400 এপিসোড হয়ে গেছে, তার মধ্যে কিছু এক্সাজারেশন অবশ্যই থাকবে। তো সেই পোরাসের কথাই বলছি আমি, যেটা আলেকজান্ডার ফার্স্ট টাইম ফেস করেছিল। আলেকজান্ডার উইদাউট ফাইটিং ফার্স্ট ট্রিচারার অফ ইন্ডিয়া। ট্রিচারার্স অফ ইন্ডিয়া ফার্স্ট যদি বলি, অম্বিকে বলছি, আলেকজান্ডার সাথে উইদাউট ফাইটই সারেন্ডার করে দিয়েছিল। একটা রাজার কাজ কী হয়? রাজার কাজ জনগণকে প্রোটেক্ট করা। আমরা আগেই পড়েছি ভেদিকে যে একটা রাজার ফার্স্ট প্রায়োরিটি যে প্রোটেক্ট পিপুল ফ্রম এনিমিদেরকে প্রোটেক্ট করবে, বাট উইদাউট ফাইটিং সারেন্ডার করে দিয়েছে। তো অবশ্যই টাইপ অফ বিশ্বাসঘাতকতাই বলা হয় কে। দেন এগেইন যখন পোরাসের সঙ্গে যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম বলছি আমরা আলেকজান্ডার ফর্ট ব্যাটল অফ হিদাসপিস, ব্যাটল অফ ঝেলামও বলে থাকি কখনো কখনো এটাকে, কারণ ঝেলাম নদীর তীরে হয়েছে তাই। আর টাইম পিরিয়ড 326 এগেনস্ট পুরু আর পোরাস কিংডম অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ঝিলাম। পরীক্ষা অনেকবার এসেছে যে ব্যাটল অফ হিদাসপিস কত সালে হয়েছে, কার সঙ্গে হয়েছে এবং কোন নদীর তীরে, সবগুলো পরীক্ষায় A to Z তোমাদের বারবার এসেছে। ইট ইজ অলসো কল ব্যাটল অফ ঝিলাম, একই ঝিলাম নদীর তীরে হয়েছে যেহেতু, সেজন্য এই যুদ্ধের পর বলা হয় আলেকজান্ডার ওয়াজ কোয়াইট ইমপ্রেসড স্পেশালি পোরাসের উপরে,
এতটা ইমপ্রেস যখন যুদ্ধে হারিয়ে দেবে। কথা কথা বলা হয় মানে হারানো হয়নি, মানে সিরিয়ালগুলোতে দেখবে দেখানো হয়েছে পোরাসকে কখনো হারাতে পারেনি, এটা সিরিয়ালে দেখিয়েছে, হয়তো কোথাও কোথাও আমি সেরকম দেখেছি। আবার কোথাও কোথাও এটাও মেনশন রয়েছে হয়তো আলেকজান্ডারই হেরে গেছে, বাট ওভারঅল আলেকজান্ডার তো হারেনি, এটা ম্যাক্সিমাম জায়গাতেই মেনশন করা রয়েছে। তার কারণ হিসাবে দেখো আমাদের কাছে যেগুলো সোর্স রয়েছে ম্যাক্সিমাম সোর্স আলেকজান্ডার ফেভারে লেখা রয়েছে। একজন হিস্টোরিয়ান আলেকজান্ডারের যে নেফিউ হবে তিনি লিখেছেন ডিফারেন্টলি, ম্যাক্সিমাম বলা হয় মেন সোর্স আমরা আলেকজান্ডার সম্বন্ধে জানি সেটাও নাকি আলেকজান্ডার নেফিউর তরফ থেকে, তো স্বভাবতই একটু নেপোটিজম থাকবে সেখানে। তো এনিওয়ে যখন যুদ্ধে হেরে যাবে পোরাসকে হারানোর পর পোরাসকে জিজ্ঞাসা করবে আলেকজান্ডার যে তোমার সাথে আমি কী করতে পারি এখন, তখন পোরাস বলবে একটা রাজার মানে একটা উইনার রাজার অর্থাৎ বিজিত রাজার মানে বিজয় পাওয়ার পর রাজার একটা পরাজিত রাজার সাথে যেরকম ব্যবহার করা উচিত আমার সাথে সেই ব্যবহার করা হোক। আলেকজান্ডার শুনে মুগ্ধ হয়ে যাবে, তখন রীতিমতো বলা হয় পোরাসের যত রকম কিংডম ছিল সবগুলো ওকে ছেড়ে দেবে। মানে এত সুন্দর কথা, আলেকজান্ডার মধ্যে দেখবি গ্রেটনেসটা এমনি আসেনি। আলেকজান্ডার দি গ্রেট হ্যাঁ দখল তো করেছে, গোটা বিশ্ব প্রায় অলমোস্ট সব দখল করে নিয়েছিল, সেই পার্সি থেকে শুরু করে, পার্সি নয় সেই ইটলি রোম থেকে শুরু করে ইন্ডিয়ার পর্যন্ত দখল করে নিয়েছিল। স্বপ্ন ছিল গোটা বিশ্বকে জয় করা, বাট সেটা হয়ে ওঠেনি, তার কারণ ইন্ডিয়া থেকে ব্যাক করে যাওয়ার পথে ব্যাবিলিয়নেই মারা যাবে, এথেন্স পর্যন্ত পৌঁছাতে পারবে না। যদি যেত তাহলে হয়তো সেটার হিস্ট্রি ডিফারেন্ট হতো। ইভেন এটাও বলা হয় যদি আলেকজান্ডার ভারতবর্ষকে জয়লাভ করে নিত তাহলেও ভারতবর্ষের ট্র্যাডিশনাল কালচারটাও ডিফারেন্ট হতো, হয়তো আমরা যেই কালচারে অভ্যস্ত সেটাও হয়তো থাকতো না, হয়তো আমাদের কালচারটাই ডিফারেন্ট হতো। এনিওয়ে যে হুয়া সো হুয়া। আর হিস্ট্রিতে নেভার বিলিভড ইন প্রবাবিলিটি, হিস্ট্রি কখনো সেটাতে বিলিভ করে না এটা হলে এটা হতো, এটা হলে এটা হতো, ইটস এ ডিফারেন্ট থিংস। সে তো কাল্পনিকভাবে অনেক কিছু ভেবে নিতে পারি আমরা। এনিওয়ে তারপর জানবো আমরা আলেকজান্ডারের সম্বন্ধে আরও কিছু লিটল ইনফরমেশন, যেমন আফটার দ্য ব্যাটল অফ আলেকজান্ডার ডিড নট অকুপাই টেরিটরি অফ পোরাসের কোনো টেরিটরি অকুপাই করেনি আলেকজান্ডার বিকজ অফ গ্র্যাভিটি অফ পুরুর মানে সাহসিকতা দেখে সেটাকে ছেড়ে দিয়েছিল। আলেকজান্ডার রিমেন ইন্ডিয়া 19 মান্থ, অনেকগুলো পরীক্ষাতে এসেছে যে আলেকজান্ডার ভারতবর্ষে কতদিন পর্যন্ত ছিল, 19 মাস ভারতবর্ষে ছিল। দেন আলেকজান্ডার ডাইড ইন ব্যাবিলিয়ন হবে, স্পেলিংটা একটু মিস্টেক আছে, ব্যাবিলিয়ন হবে, এটা একটু জানেন, ব্যাবিলিয়ন BABY ব্যাবিলন ইন 323 BC অ্যাট দ্য এজ অফ 32, বুঝতে পারছো অনলি 32 এজে গিয়ে মারা যাবে। এখানে হিস্ট্রিতে দেখবে আরও কিছু বিষয় বলা হয় আলেকজান্ডারের জন্ম মৃত্যু সম্বন্ধে। দেখো গ্রিসে একজন রাজার ভগবান আছে, গড আছে, যার নাম জিউস, ওয়ান অফ দ্য গ্রেট মানে হাইয়েস্ট গড হিসাবে ধরা হয়। কোথাও কোথাও সেভারাল হিস্টোরিয়ান মেনশন করেছে হয়তো আলেকজান্ডার সাধারণত আমরা পিতা হিসাবে জেনে থাকি কার, ফিলিপ II, আমি ডিটেলস বলে তারপর বলছি গল্পটা। হি বিকেম দ্য কিং মেসিডোনিয়া অ্যাট দ্য এজ অফ 19, মাত্র 19 বছর বয়সে মেসিডোনিয়ার রাজা হয়েছিল, মাত্র 19 বছর বয়সে। তার কারণ তার টিচারও ছিল সেরকম গ্রেট, এখনই বলছি। নেম অফ হিজ ফাদার ফিলিপ II, নেম অফ হিজ মাদার অলিম্পিয়া, নেম অফ হিজ টিচার অ্যারিস্টোটল, নেম অফ হিজ নেভি চিফ নিয়ারকাস, নেম অফ হিজ আর্মি সেলুকাস, নেম অফ হিজ হর্স বুসিফেলাস। প্রত্যেকটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার বলছি, এখানে বলছি হিজ ফাদার ফিলিপ II তো ডেফিনেটলি এর ফাদার কোথাও কোথাও ডাউট রয়েছে ছিল কি না, তার কারণ এর মাদার অলিম্পিয়া বলা হয় অনেক জায়গাতে অলিম্পিয়া স্বপ্নে দেখেছিল এবং স্বপ্নের থ্রুতে হয়তো জিউস যে গড জিউস তার তরফ থেকেই হয়তো সন্তান প্রাপ্তি হয়েছে। ইভেন তার কারণ হিসাবে আর কিছু মানে এভিডেন্স দেখানো হয়েছে যে ফিলিপ II অনেক সময় সারপ্রাইজড হয়ে যেত যখন কিছু প্রাণীর সঙ্গে খেলতো, অর্থাৎ জন্তু জানোয়ারদের সাথে, যেই জন্তু জানোয়ার বেসিক্যালি গড জিউসের ফেভারিট, ইভেন সিমিলারিটিও অলমোস্ট তার সাথে মিলতো। অর্থাৎ এইখান থেকেই ফিলিপ II নিজেই কনফিউজড হতো এটা কি আদৌ নিজের ছেলে। তো অ্যানিওয়ে সেই সময় এই রাজা ফিলিপ II যাবে ওরাকালের কাছে, ওরাকাল মানে ভবিষ্যৎবাণী করে যে সেই, ওরাকালের কাছে গিয়ে বলবে যে এটা আমার ছেলের ভবিষ্যৎবাণী সম্বন্ধে বলো, এবং বাস্তবে এই ছেলেটাকে আমার সেটা একটু সত্যতা একটু যদি বলতে। তখন ওরাকাল বলবে এটা তোমার ছেলে কিনা সেটা নিয়ে কোশ্চেন আমি কিছু বলতে চাই না, তবে এই ছেলে গোটা বিশ্ব জয়লাভ করবে এবং একদিন বিশ্বের মহান রাজার মধ্যে পরিচিত হবে। তো শুনে ভালো লাগবে ঠিকই, বাট ওই একটা কনফিউশন থেকেই যাবে, বাট সেটাও পরবর্তীকালে দূর হয়ে যাবে। দূর হবে কখন, এরপরে যখন ফিলিপ II আরও একটা বিয়ে করবে এবং সেই বিয়ে করার
এরপর হয়ে যাবে সমস্যা। সেখান থেকে আলেকজান্ডারের মা দ্যাট ইজ অলিম্পিয়া, কোথাও কোথাও বলা হয় যে ইগোর বশতে ফিলিপের কাছ থেকে দূরে চলে যাবে, কোথাও কোথাও এক্সাইলের কথা বলা হয়, অনেক বইয়ে তাই মেনশন করা রয়েছে। বাট ইভেন এরপরে একটু ফিলিপ টু একটু নেশাগ্রস্ত হয়ে যাবে এবং কোনো একটা সময় আলেকজান্ডার ফেস টু ফেস হবে। আলেকজান্ডার সে সময় এগ্রেসিভ মোডেই থাকবে ডেফিনেটলি, বাট ফিলিপ টু নেশাগ্রস্ত অবস্থায় সামনে পড়ে যাবে। তখন আলেকজান্ডার বলবে দেখো এই নাকি এশিয়া জয় করবে, যে নিজের পায়ে দাঁড়াতে পারে না। তো সেখান থেকে আবার এক্সাইলে চলে যাবে আলেকজান্ডার, তখনও নাকি ফিলিপ টু মেনে নেবে নিজের নেক্সট সাকসেসর হিসেবে আলেকজান্ডারকে, বাট এই নিয়ে অনেক সমস্যা হবে। পরবর্তীকালে বলা হয় যে অলিম্পিয়ার কনস্পিরেসিতে তাকে মার্ডার করা হবে, অর্থাৎ এখানেও একটা ব্লেম দেওয়া হয় আলেকজান্ডারকে, যে আলেকজান্ডার নিজের বাবাকে হত্যা করেছে, বাট সেটা কতটা সত্য সেটা নিয়ে অনেক ডাউট রয়েছে। তাই নিয়ে দেন নেম অফ হিজ টিচার অ্যারিস্টোটল। দেখো অ্যারিস্টোটল এমন একজন ব্যক্তি যে নাকি বেশ অলমোস্ট সেভারাল সাবজেক্টস তার কাছে নখদর্পণে ছিল এবং মাস্টার অফ ফিলোসফিও বলা হয়ে থাকে। অ্যারিস্টোটলের গুরু হয়েছিল, অ্যারিস্টোটলের গুরু ছিল প্লেটোর গুরু সক্রেটিস। এনিওয়ে যেগুলো পরীক্ষায় তোমাদের থাকবে ডিরেক্টলি সেগুলো আমি বলার চেষ্টা করলাম। আলেকজান্ডার দি গ্রেট, এবং এই আলেকজান্ডার যখন ভারতবর্ষে আসবে তখন এই ভয়টা পেয়েছিল কৌটিল্য, এবং কৌটিল্য এইটা থেকে অর্থাৎ এই আলেকজান্ডারের পর থেকে আলেকজান্ডারের যে সাকসেসর থাকবে তাদের হাত থেকে ভারতবর্ষকে বাঁচানোর জন্য যে প্ল্যানিংটা করেছিল, আর সে সময় কৌটিল্য বেসিক্যালি তাক্ষশিলাতে অবস্থান করছে, তাক্ষশিলার শিক্ষা গ্রহণ করছে। আবার কোথাও কোথাও বলা হয় শিক্ষা গ্রহণ প্রায় শেষ করে ফেলেছে, সেখান থেকে প্ল্যানিং করে। তাহলে একমাত্র অপশান এই বৈদেশিক আক্রমণ থেকে ভারতবর্ষকে বাঁচানোর, সে সময় তো ভারতবর্ষ নামটা নয় জম্বুদ্বীপ হিসেবে জানা হতো, কোথাও কোথাও বলা হয়েছে। তখন বললো ভারতবর্ষের যে শক্তিশালী রাজা তার কাছে যেতে হতে পারে, তার কাছে গেলে হয়তো ভারতকে বাঁচানোর একটা প্ল্যানিং হতে পারে, কারণ সব রাজা যদি মিলে একসাথে এই বৈদেশিকদের সঙ্গে যুদ্ধ করা হয় তাহলে হয়তো ভারতবর্ষকে সেভ করা যাবে। তখন যাবে ধনানন্দের কাছে। অ্যান্ড বাকি ডিটেলস নেক্সট ভিডিওতে বলবো। টিল দেন গুড লাক, টেক কেয়ার।